নমস্কার। আজকে আমরা কৈলাস মানস সরোবর নিয়ে একটু গভীরে যাব। আমাদের কাছে কৈলাস মানস সরোবর এক আধ্যাত্মিক যাত্রার বইয়ের কিছু অংশ আছে, আর সেটার ওপর ভিত্তি করেই আমরা এই পবিত্র জায়গার আধ্যাত্মিক পৌরাণিক আর সাংস্কৃতিক দিকগুলো একটু বোঝার চেষ্টা করব। হ্যাঁ, জায়গাটা সত্যিই অসাধারণ। কৈলাস পর্বতকে হিন্দুরা তো শুধু একটা পাহাড় হিসাবে দেখেন না, তারা মনে করেন এটা স্বয়ং ভগবান শিবের থাকার জায়গা। আর তার কাছে স্বচ্ছ জলের মানস সরোবর, ঠিক, যেটা মন আর আত্মার শুদ্ধতার একটা প্রতীক। তিব্বতের পশ্চিমে প্রায় ধরুন 22,000 ফুট উঁচু এই পর্বত আর হ্রদ বহু যুগ ধরে তীর্থযাত্রীদের কাছে একটা অদ্ভুত আকর্ষণ তৈরি করে রেখেছে। ব্যাপারটা আরও ইন্টারেস্টিং লাগে যখন দেখি যে শুধু হিন্দু ধর্ম না, না, শুধু হিন্দুরা নন, বৌদ্ধ, জৈন, এমনকি প্রাচীন বন ধর্ম, এই চারটে আলাদা ধারা একই জায়গাকে পবিত্র মনে করছে। একদম। পৃথিবীতে এরকম উদাহরণ কিন্তু খুব বেশি পাওয়া যায় না, যেখানে এতগুলো ধর্ম একসাথে। ঠিক। হিন্দুদের জন্য তো এটা শিব পার্বতীর ঘর, শিবের ধ্যানের জায়গা। বৌদ্ধরা আবার মনে করেন এটা তন্ত্র দেবতা চক্র সম্ভরের জায়গা। ও আচ্ছা। জৈনদের বিশ্বাস তাদের প্রথম তীর্থঙ্কর ঋষভদেব, তিনি এখানেই মোক্ষ লাভ করেন। আর বন ধর্মের কাছেও এর গুরুত্ব প্রচুর। এই যে বিভিন্ন স্তর, এটাই জায়গাটাকে এতটা অনন্য করে তুলেছে। আর পৌরাণিক গল্পগুলোও তো দারুণ। যেমন ধরুন, বলা হয় শিব কৈলাসেই তার সেই বিখ্যাত তাণ্ডব নাচটা করেন। হ্যাঁ, সৃষ্টি আর ধ্বংসের প্রতীক যে নাচ। কৈলাস শব্দটার মানে কি সত্যি স্ফটিক? হ্যাঁ, স্বচ্ছতার প্রতীক আর কি। আর মানস সরোবর নিয়েও তো পুরাণ বলে যে সৃষ্টিকর্তা ব্রহ্মা, হ্যাঁ, তিনি নাকি এটা নিজের মন বা চিন্তা থেকে তৈরি করেছিলেন, সেজন্যই নাম মানস। ও তাই বুঝি। হ্যাঁ, আরেকটা বিশ্বাস আছে যে এই হ্রদে স্নান করলে পুণ্য হয়, পাপ ধুয়ে যায়। এই ধারণাগুলো এর পবিত্রতাকে আরও বাড়িয়ে তোলে। শুধু আধ্যাত্মিক বা পৌরাণিক দিক না, এর ভৌগোলিক গুরুত্বও তো কম নয়। যেমন ধরুন, কৈলাস পর্বতের 4টে দিক থেকে এশিয়ার 4টে প্রধান নদীর উৎস। এটা কি সত্যি? হ্যাঁ, এটা সত্যি। ব্রহ্মপুত্র, সিন্ধু, শতলুজ আর কর্ণালী, যেটা গঙ্গার উপনদী। বাবা! এটা সত্যি অবাক করার মতো যে একটা জায়গা থেকে বেরিয়ে এই নদীগুলো এতগুলো আলাদা আলাদা সভ্যতাকে বাঁচিয়ে রেখেছে। প্রকৃতির একটা অদ্ভুত যোগাযোগ। আর মানস সরোবরের জল শোনা যায় অসম্ভব স্বচ্ছ। হ্যাঁ, একেবারে কাঁচের মতো স্বচ্ছ, কিংবদন্তি তুল্য। কেউ কেউ তো আবার রাতে নাকি অলৌকিক আলো দেখেন, যদিও এর কোনো বৈজ্ঞানিক প্রমাণ এখনো পাওয়া যায়নি। এই ভৌগোলিক আর আধ্যাত্মিক টান, এই দুই মিলেই তো মানুষ এত কষ্ট করে ওই দুর্গম পথে যান, তাই না? কৈলাস পরিক্রমার অভিজ্ঞতাটা কেমন? ভীষণ কঠিন, শারীরিক আর মানসিক দুদিক থেকেই। প্রায় 52 কিলোমিটার পথ। 52 কিলোমিটার? হ্যাঁ, তার উপর চরম আবহাওয়া, অক্সিজেনের অভাব, সব মিলিয়ে সোহের পরীক্ষা। কিন্তু পুণ্যার্থীদের কাছে এটা একটা গভীর আত্মশুদ্ধির পথ। অনেকে মনে করেন এই কষ্টটা স্বীকার করার মধ্যে দিয়েই আধ্যাত্মিক বোধটা আসে। সরকারিভাবেও তো অনেকে যান প্রতি বছর। হ্যাঁ, সরকারি ব্যবস্থাপনায় যান। ঐতিহাসিকভাবেও তো এর উল্লেখ পাওয়া যায়। রামায়ণে নাকি কৈলাসের কথা আছে। হ্যাঁ, লোককথা অনুযায়ী আছে। বলা হয় লক্ষণের জন্য যে গন্ধমাদন পর্বত আনা হয়েছিল, তার একটা অংশ নাকি কৈলাস অঞ্চল থেকেই নেওয়া। আবার আদি শঙ্করাচার্য, তিনিও নাকি এখানে শিবের দর্শন পেয়েছিলেন, এরকম কথাও শোনা যায়। ইতিহাসের পাতায় ছোঁয়া আছে। আর এখনকার সময়েও তো এর রহস্য কমেনি। কিছু লোক কৈলাস পর্বতের ওই পিরামিডের মতো শেপ, হ্যাঁ, আকৃতিটা আর এর চৌম্বকীয় ক্ষেত্র, এগুলো নিয়ে বেশ আলোচনা করেন। কেউ কেউ তো এটাকে পৃথিবীর কেন্দ্র বা অ্যাক্সেস মুন্ডিও বলেন। এই ধারণাগুলো কতটা সত্যি? দেখুন, এর পিরামিডের মতো দেখতে গঠন, 4টে প্রধান নদীর উৎস, বিভিন্ন প্রাচীন সংস্কৃতিতে এর উল্লেখ, এই সব মিলিয়েই হয়তো কেউ কেউ এটাকে পৃথিবীর একটা কাল্পনিক কেন্দ্র বা অ্যাক্সিস মুন্ডি ভাবেন। তবে এর কোনো প্রমাণিত বৈজ্ঞানিক ভিত্তি এখনও নেই। কিন্তু এই যে রহস্য, এটাই তো সাহিত্য ও শিল্পকলাকে বারবার টেনে এনেছে। তবে এইসব কিছুর পাশে একটা চিন্তার বিষয়ও তো আছে, তাই না? পরিবেশের উপর একটা প্রভাব পড়ছে। হ্যাঁ, সেটা এখন একটা বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। পর্যটক আর তীর্থযাত্রীর সংখ্যা যত বাড়ছে, চাপ বাড়ছে। ঠিক, কৈলাস অঞ্চলের পরিবেশটা খুব স্পর্শকাতর। আবর্জনা বাড়ছে, দূষণ হচ্ছে, এগুলো এখন বড় চ্যালেঞ্জ।
এই পবিত্র জায়গার প্রাকৃতিক ভারসাম্যটা রক্ষা করা খুব জরুরি। সব মিলিয়ে যদি দেখি, কৈলাস মানস সরোবর শুধু একটা তীর্থস্থান নয়, এটা আসলে প্রকৃতি, আধ্যাত্মিকতা আর বিভিন্ন ধর্ম ও সংস্কৃতির একটা বিরল মেলবন্ধন। একদম। একদিকে শিবের শক্তি আর ধ্যান, অন্যদিকে মনের শুদ্ধতা আর নিজেকে খোঁজার একটা পবিত্র জায়গা। সারসংক্ষেপে এটাই বলা যায়, একদিকে এত প্রাচীন বিশ্বাস, পৌরাণিক গল্প, আবার অন্যদিকে আধুনিক কৌতূহল, বিভিন্ন সংস্কৃতির সহ অবস্থান। কৈলাস মানস সরোবরের এই যে বহুমাত্রিক রূপ, এটা আমাদের একটা গভীর প্রশ্নের সামনে দাঁড় করায়। কি সেই প্রশ্ন? যে কোনো ভৌগোলিক স্থান আর মানুষের চেতনার মধ্যে কি সত্যিই এমন কোনো গভীর অদৃশ্য যোগাযোগ থাকতে পারে, যা আমরা হয়তো আজও পুরোপুরি বুঝে উঠতে পারিনি? এই প্রশ্নটা আমাদের ভাবায়।